আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার আনোয়ার পাটোয়ারি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের ডায়রিয়া কেন হয় এবং ডায়রিয়া হলে কি করতে হবে এই বিষয়টা নিয়ে। মূলত এই যে খুব শীঘ্রই আমাদের কিন্তু বাংলাদেশে শীতকাল আসতেছে এবং শীতকালে বাচ্চাদের ডায়রিয়াটা বেশি হয়, আমরা সবাই জানি। শীতকালে কেন ডায়রিয়াটা বেশি হয় মূলত হওয়ার কারণটা হচ্ছে শীতকালে বিশেষ করে আই এম সরি টু সে দ্যাট মায়েরা বাচ্চাদেরকে খাবার সার্ভ করার আগে তাদের দুই হাত ভালোভাবে ওয়াশ করে না। দে ডোন্ট ইউজ সোপ, সাবান ইউজ করে না তারা। এটা একটা কারণ। শীতকালে বিশেষ করে গ্রামের অনেক মহিলারা তারা যে পাত্রে করে বাচ্চাদেরকে খাবার দেয়, যে প্লেট বা যে বাটিতে খাবার দেয় সেই বাটিটা প্রপারলি পরিষ্কার করতে পারে না বা পরিষ্কার করে না ঠান্ডা পানির ভয়ে। শহর এলাকাতেও অনেক মায়েরা এই কাজটা করে না শীতকালে। সো শীতকালে দেখা যায় যে আমরা কোনো কিছু খাওয়ার আগে কিন্তু হ্যান্ড ওয়াশ করি না, কেননা ঠান্ডা পানি ধরতে ইচ্ছা করে না। আমাদের বাংলাদেশে তো আর বাইরের দেশের মতো হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার বোথ ওয়াটারের ব্যবস্থা নাই অল দ্য টাইম। সো বিকজ অফ দ্যাট শীতকালে ডায়রিয়াটা বেড়ে যায়। শীতকালে মূলত রোটাভাইরাল ডায়রিয়াটা বেশি হয় মূলত। হ্যাঁ, সো ডায়রিয়া হলে যে জিনিসগুলো আমাদের প্রাথমিক অবস্থায় বিবেচনা করতে হবে, যে আপনার বাচ্চাটাকে কি হসপিটালে ভর্তি করাতে হবে নাকি প্রাথমিক অবস্থায় আপনি কি করবেন, সেই জিনিসগুলো বিবেচনা করতে হবে। প্রথমত, যখনই আপনার বাচ্চার ডায়রিয়া শুরু হচ্ছে, আপনি যে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন কি বাচ্চাটার চোখটা কি নিচের দিকে নেমে গেছে। সো আমরা এটাকে মেডিকেলের ভাষায় বলে থাকি শানকেন আইস, মানে চোখ ভিতরের দিকে নেমে যাওয়া। আর চোখ ভিতরের দিকে নেমে যাওয়া এটা কিন্তু ডিহাইড্রেশনের একটা সাইন। ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি শূন্যতা, পানি শূন্যতার একটা সাইন। ডায়রিয়াতে মূলত পানি শূন্যতা থেকে হাইপোভলিমিক শক হয়। পানি শূন্যতা থেকেই কিন্তু একটা মানুষ, বড় হোক বাচ্চা হোক, ডায়রিয়াতে মারা যেতে পারে। সো এই ডিহাইড্রেশনটাকে আপনার কাজ হচ্ছে প্রথমত ফার্স্ট অফ অল রিহাইড্রেট করা, মানে যে পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে বাচ্চার শরীর থেকে সেই পানিগুলোকে তার শরীরের মধ্যে ঢুকানো। এটা হতে পারে 6 মাসের নিচের বাচ্চার ক্ষেত্রেও হতে পারে, 6 মাসের উপরে বাচ্চার ক্ষেত্রেও হতে পারে, ইভেন অ্যাডাল্টদের ক্ষেত্রেও হতে পারে। এখন অনেকে আমাদের এই গ্রাম বাংলায় বিশেষ করে আমি দেখেছি অনেকে মনে করে যে 6 মাসের নিচের বাচ্চাদের জন্য মেবি রাইস ওআরএসটা পারফেক্ট। আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল। কেননা 6 মাসের নিচের বাচ্চাকে আমরা সবসময় কি বলি, যে 6 মাসের নিচের বাচ্চাকে মায়ের বুকের দুধ ছাড়া কোনো কিছুই দেওয়া যাবে না। সো রাইস ওআরএসে কি থাকে? রাইস ওআরএসে থাকে রাইস থাকে, চাল থাকে। সো আমরা কেন চাল দিব 6 মাসের নিচের বাচ্চাকে? সো 6 মাসের নিচের বাচ্চাদের জন্য আমাদের রিহাইড্রেশনের জন্য, মানে পুনরায় পানিগুলোকে ফিল আপ করার জন্য আমাদের ফার্স্ট চুজিং থাকবে হচ্ছে ওআরএস। আর ওআরএস মিক্সড করার নিয়ম, যেটা আমি আমার প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে বলে থাকি। কিছুক্ষণ আগেও আমি একটা ডায়রিয়া পেশেন্টকে অ্যাডমিট দেওয়া হয়েছি। দ্য পেশেন্টের সাম ডিহাইড্রেশন ছিল এবং ফ্রিকুয়েন্সি বেশি ছিল। সে 2 ঘন্টাতে অন্তত 6 টাইমস পাতলা পায়খানা করছে এবং এই হারে করতে থাকলে সিভিয়ার ডিহাইড্রেশনের দিকে আজকে রাতের মধ্যে লিড করবে। সেজন্য আমি পেশেন্টটাকে অ্যাডমিট করে অবজারভেশনে রাখছি। সো রিহাইড্রেশন মাস্ট করতে হবে। এই জন্য ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কীভাবে, 6 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমরা মায়েদেরকে সাজেস্ট করব ঘন ঘন বুকের দুধ দেওয়ার জন্য, ফ্রিকুয়েন্সি বাড়িয়ে দেওয়ার জন্য। যদি মায়ে প্রতি আধা ঘন্টা পর পর বুকের দুধ দিত, তাহলে 20 মিনিট পর পর বলবো, বা 1 ঘন্টা পর পর যদি বুকের দুধ দিয়ে থাকে তাহলে বলবো যে আপনি 30 মিনিটস পর পর বুকের দুধ, ফ্রিকুয়েন্সি বাড়াই দিতে হবে। আর রিহাইড্রেট করতে হবে বাই ওআরএস। ওআরএস যদি সাইন অফ ডিহাইড্রেশন থাকে, সাইন অফ ডিহাইড্রেশন কি? সাইন অফ ডিহাইড্রেশন শানকেন আইস থাকবে, চোখ নিচের দিকে নেমে যাবে। আমরা দেখবো যে পেটের নিচে, যে পেটের চারপাশে যে স্কিনগুলো এগুলো ঝুলে যাবে। হ্যাঁ, সো এটা আমরা ডাক্তাররা পিন্স করে দেখি, স্কিন পিন্স করে দেখি মূলত। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বিশেষ করে চোখের দিকে তাকালেই বোঝা যায় যে বাচ্চাটা কি ডিহাইড্রেশন আছে কিনা। আর ওভার হাইড্রেশন হলে কিভাবে বুঝবে? বিশেষ করে আমরা অনেক সময় দেখা যায় ওর স্যালাইন বেশি খাওয়াই ফেলি, তাহলে দেখা যাবে যে পেরি অরবিটাল সয়েলিং, মানে মেডিকেলের ভাষায় বলা, মানে চোখের চারপাশে ফুলে যাবে। তখন বুঝতে হবে যে আপনি যে স্যালাইনটা খাওয়াচ্ছেন স্যালাইনটা বেশি খাওয়াচ্ছেন।
আর স্যালাইনের ব্যাপারে আপনাদের একটা জিনিস সচেতন থাকতে হবে। স্যালাইনে কি আছে? সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, এই জিনিসগুলোই তো আছে স্যালাইনে। যেগুলা পাতলা পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে সেগুলাই আবার দিতে হবে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম। সো এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটস। তো ইলেকট্রোলাইটসগুলোর কিন্তু প্রভাব আছে আমাদের পুরো শরীরে কিন্তু প্রেশারের উপরে। সো এই ইলেকট্রোলাইটসগুলো আমরা যদি ঠিকমতো স্যালাইনটাকে মিক্স করে যদি না দিই, তাহলে এই ইলেকট্রোলাইটসগুলোর ইমব্যালেন্সের কারণে ডিসইলেকট্রোলাইটিমিয়া হতে পারে, এবং ডিসইলেকট্রোলাইটিমিয়া দ্যাট ক্যান লিড টু ইভেন পেশেন্ট ডেথ অলসো। নট অনলি ডিহাইড্রেশনের কারণে ডায়রিয়াতে বাচ্চা মারা যেতে পারে, ডিসইলেকট্রোলাইটিমিয়া থেকে যদি হাইপোনাইট্রিমিয়া হয়, হাইপারনাইট্রিমিয়া হয়, হাইপোক্যালসিমিয়া হয়, হাইপারক্যালসিমিয়া হয়, দিস থিংস অলসো ক্যান লিড টু দ্য ডেথ, পেশেন্ট ডেথ। সো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, একটা ওটস স্যালাইন অবশ্যই আধা লিটার পানির সাথে মিক্স করতে হবে। প্রয়োজনে ফ্রেশ কিনলে কিংবা মামের একটা আধা লিটারের 15 টাকা দিয়ে বোতল কিনে নেবেন এবং ওই বোতলে একটা ওটস স্যালাইন গুলবেন। বিশেষ করে গরমের সময়টাতে 8-10 ঘন্টা ওটস স্যালাইনটা ভালো থাকে, এবং 8-10 ঘন্টাতে যতটুকু ওটস স্যালাইন বাচ্চার দরকার, এটা ডাক্তারই আপনাকে বলে দিবে যে কতটুকু বাচ্চাকে প্রত্যেকবার পাতলা পায়খানা করার পরে ওটস স্যালাইন খাওয়াতে হবে। কিংবা আপনি নিজেও বুঝতে পারবেন অন ডিমান্ড, যখন দেখবেন যে আপনার বাচ্চার পানি অনেক চাচ্ছে, পানি খেতে যাচ্ছে, পাতলা পায়খানা বেশি হচ্ছে, তখন ওটস স্যালাইনের পরিমাণটাও বাড়াতে হবে। আর ওভার হাইড্রেট হলে তো আপনি বুঝবেন চোখ ফুলে গেছে, ইট মিনস ওটস স্যালাইন বেশি খাওয়ানো হচ্ছে। সো ডায়রিয়াতে ফার্স্ট অফ অল প্রথম চিকিৎসায় হওয়া উচিত হচ্ছে ওটস স্যালাইন খাওয়ানো, রিহাইড্রেট করা। 6 মাসের নিচে বাচ্চা হলে প্রাথমিক অবস্থায় ঘন ঘন বুকের দুধ দেওয়া, সেটাতেও যদি ডিহাইড্রেশন কাভারেজ না হয়, রিহাইড্রেটেড না হয়, তাহলে প্রাথমিক অবস্থায় এটা পাশাপাশি ওটস স্যালাইন মিক্স করে ওটস স্যালাইন খাওয়ানো। 6 মাসের নিচে বাচ্চাকে স্পুন কিংবা বাই ড্রপার আপনারা ওটস স্যালাইন খাওয়াতে পারেন বুকের দুধের পাশাপাশি। তা আমাদের এই বাংলাদেশে যেটা করে সেটা হচ্ছে, ডায়রিয়া হলেই প্রাথমিক অবস্থায় আমরা কি করি, ফার্মেসিতে যাই। ফার্মেসিতে গিয়েই প্রাথমিক অবস্থায় আমরা অনেক বিশেষ করে সিপ্রোফ্লক্সাসিন, ম্যাট্রোনিডাজল, ইভেন নিটাজক্সামাইড, এইসব আমরা ড্রাগসগুলো ফার্মেসি থেকে কিনে নিয়ে আসি। তো ফার্মাসিস্ট যারা থাকেন তারা তো দিবেনই, বিকজ তাদের অবশ্যই লাভ আছে, এগুলো বিক্রি করতে পারলে তাদের লাভ হবে। কিন্তু এটা কিন্তু উচিত না। আমাদের বুঝতে হবে কেন ডায়রিয়া হচ্ছে। বাচ্চাদের কিন্তু, ছোট বাচ্চাদের কিন্তু ল্যাকটোজেন ইনটলারেন্সের কারণেও কিন্তু ডায়রিয়া হয় 6 মাসের নিচের বাচ্চাদের। যেহেতু আমরা 6 মাসের নিচের বাচ্চাদের শুধুমাত্র বুকের দুধ খাওয়াই, আরও অন্যান্য কারণও হতে পারে। ইভেন অ্যান্টিবায়োটিক ইন্ডিউস ডায়রিয়া হতে পারে, অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণেও ডায়রিয়া বাড়তে পারে। ইভেন 1.5 মাস পরে একটা বাচ্চা যখন আঙ্গুল চষা শুরু করে, সে কারণেও ডায়রিয়া হতে পারে। সো বাচ্চাদেরকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে। কেননা রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের যত বাড়বে তত মানুষ ফাইট করতে পারবে। একটা মানুষ আজকে অসুস্থ হলো, তাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সুযোগই দিলেন না, আপনি আজকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিলেন, না বুঝে অ্যান্টিবায়োটিক শুরু করে দিলেন, এতে করে তো সে অ্যান্টিবায়োটিক ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এবং কোনো এক সময় অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি গড়ে উঠবে। সো প্রত্যেকটা মানুষেরই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু প্রাথমিক অবস্থায় তাকে সেভ করার জন্য চেষ্টা করে। দেখেন, আপনারা একটা জিনিস নোটিস করছেন কিনা, অ্যাট প্রেজেন্ট যে এই করোনা ভাইরাসের কারণে যেটা হচ্ছে, ইতালিতে অনেক মানুষ মারা যাচ্ছে, তুলনামূলক বাংলাদেশে অনেক কম মানুষ মারা যাচ্ছে। বিকজ আমরা বাংলাদেশে যত নোংরা পরিবেশের ভিতরে, যত প্রতিকূলতার ভিতরে আমরা বড় হচ্ছি, ইট মিনস আমাদের বিভিন্ন ভাইরাস, মানে করোনা ভাইরাসের সাথে রিলেটেড পাশাপাশি অন্যান্য ভাইরাসের সাথে আমাদের শরীরটা অ্যাডাপ্টেড হয়ে গেছে অলরেডি। অ্যান্ড বিকজ অফ দ্যাট আমরা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন চলি না বাংলাদেশে। ইতালিয়ানরা, ইউরোপিয়ানরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন চলে, স্টিল they got করোনা ভাইরাস, অ্যান্ড তারা বেশি, তাদের মৃত্যুর হারটা বেশি। ইট মিনস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের তুলনায় কম, যদিও তারা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন চলতেছে। যেমন আমি আমার অনেক পেশেন্ট পাইছি যে এখানে এই এলাকারই, এখানে বেড়াতে আসছি ইতালি থেকে, তাদের ইতালি থেকে আসার সাথে সাথে বাংলাদেশে আসার সাথে সাথে বাচ্চাগুলো ডায়রিয়া হয়েছে 2 বছর 3 বছর। তো এদের ডায়রিয়া হওয়ার পরে কোনোভাবে এদের ডায়রিয়া সহজে ভালো হতে চায় না, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। কিন্তু বাংলাদেশের বাচ্চাগুলোর ক্ষেত্রে কি হয়, এরা যখন 1.5 মাস থেকে বাচ্চার বাবা বাইরে থেকে আসছে, বাইরে থেকে এসে হ্যান্ড ওয়াশ করে নাই, দেখা যাচ্ছে বাচ্চার হ্যান্ড টাচ করছে, কারণ ছোট বাচ্চাদের হাত ধরতে আমাদের ভালো লাগে, হ্যান্ড টাচ করছে, হ্যান্ড টাচ করার পরে এরপরে 1.5-2 মাস থেকে যেসব বাচ্চাগুলো আঙুল চষে, বাচ্চা আঙুল চষতেছে, আর ওই যে বাচ্চার বাবা বাইরে থেকে যে জীবাণুগুলো হাতে করে নিয়ে আসছে, সে জীবাণুগুলো বাচ্চা খাচ্ছে, এবং ডে আফটার ডে মানে কম পরিমাণের যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলোর কারণে ডায়রিয়া হয়, সেগুলোর সাথে সে অ্যাডজাস্টেড হতে হতে তার একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে।
বিশেষ করে আমি দেখছি বাইরের দেশ থেকে আসার পরে বা ইভেন বাংলাদেশিদেরও এরকম হয়, বাংলাদেশে বেড়াতে আসছে কিংবা ওই সামার ভ্যাকেশনে আসে অনেকে যারা স্টুডেন্ট, কিংবা দেখা যায় যে অনেক বয়স্ক মানুষ আছে যাদের এই বাৎসরিক যে একটা ছুটি দেয় ওয়াইফদের সাথে মিট করার জন্য আসে, তো ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলার সাথে সাথে অ্যাডাপ্টেড হয়ে যায় ওইখানকার পরিবেশের সাথে, খাবারের সাথে। বাইরের দেশগুলো বিশেষ করে হতে পারে মিডল ইস্ট, হতে পারে ইউরোপিয়ান কান্ট্রিজ, হতে পারে আমেরিকা। সো বাংলাদেশে আসার সাথে সাথে ইভেন বড়দেরও ডায়রিয়া হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তখন কমে যায়, তখন সে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের সাথে অ্যাডাপ্টেড হয়ে যায়। সো বাংলাদেশে দেখেন অনেক মানুষ বাংলাদেশে যারা আছেন তারা দেখা যাচ্ছে লোকাল একটা হোটেল থেকে পেঁয়াজ নিচ্ছে, লোকাল একটা হোটেলে খাচ্ছে, কিন্তু তাদের ডায়রিয়া হচ্ছে না, ইভেন হ্যান্ড ওয়াশও করছে না। ইট মিনস তাদের ইমিউন সিস্টেমটা ওই ভাইরাসগুলোর সাথে, ওই ব্যাকটেরিয়ার সাথে অলরেডি অ্যাডাপ্টেড হয়ে গেছে। বুঝতে হবে। সো আসেন আমরা এখন আজকে যেহেতু বাচ্চাদের টপিক নিয়ে আলোচনা করতেছি, বাচ্চাদের টপিকে আমরা সীমাবদ্ধ থাকি। বাচ্চাদের ডায়রিয়া হলে প্রথমত 6 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ঘন ঘন বুকে দুধ দিতে হবে প্রাথমিক অবস্থায় ডায়রিয়া হলে, এবং বুঝতে হবে ডায়রিয়াটা কেন হচ্ছে। ইভেন কিছু কিছু ড্রাগের কারণেও ডায়রিয়া হতে পারে। বিশেষ করে 6 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে হয় কি পেটে গ্যাসের প্রবলেমটা হয়, নাওয়াডেজ এটা খুবই বেশি আসে আমাদের কাছে। এই পেশেন্টগুলো আসে শিশু ডাক্তারদের ক্ষেত্রে, এই পেশেন্টগুলো খুব বেশি আসে। তো আমরা কি করি, সিমিথিকন দিয়ে থাকি, বিশেষ করে ফ্লাকল, ফ্লাটুলেক্স, গ্যাস নীল, পেডি গ্যাস, এইসব ড্রাগগুলো আমরা দিয়ে থাকি। সো এই ড্রাগেরও কিন্তু সাইড এফেক্ট, কিন্তু পায়খানাটা কিন্তু সফট হবে এবং পাতলা হবে। সো আপনাকে ড্রাগ হিস্ট্রিও নিতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে কেন আপনার বাচ্চার পাতলা পায়খানাটা হচ্ছে। সো নাকি আপনার বাচ্চা এই লো কনসামশনে, এই যে প্রত্যেক দিনে আঙ্গুল চুষে চুষে বিভিন্ন জিনিস টাচ করতেছে বা বিভিন্ন হাতের সংস্পর্শে আসতেছে, সেই কারণে ডায়রিয়া হচ্ছে। তাহলে নাকি যেসব বাচ্চাদেরকে, অনেক বাচ্চাদেরকে ফিডার খাওয়ানো হয়, তো ফিডার যদি মা যদি ফিডারের বোতলটা যদি ঠিকমতো পরিষ্কার না করে তাহলেও ডায়রিয়া হতে পারে। আর আমি তো আপনাদেরকে বলছি গ্রামে বিশেষ করে মহিলাদের অনেক কষ্ট হয়, দুধ পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, ঘাটে যেতে হয়, কলে যেতে হয়। তো ওদের পক্ষে বারবার সম্ভব না বারবার গিয়ে ফিডারগুলোকে পরিষ্কার করা। ওদেরকে আমি সাজেস্ট করব যে ওনারা যদি পারে 4-5টা ফিডার কিনবে বাচ্চাদের জন্য, এবং অ্যাট এ টাইম একবার ঘাটে যাবে, কারণ আসা যাওয়া একটা কষ্ট, ধুতে তো কষ্ট আছে, আবার শীতকালে বারবার ঠান্ডা পানি ধরাটাতে কষ্ট, তাহলে হাতের সৌন্দর্য নষ্ট হবে না, ইভেন দেখা যাবে বিরক্ত বোধ করবে। কারণ একটা বাচ্চা টেক কেয়ার করা এটা যেমন তেমন ব্যাপার না। শুধু যে এটা তা না, ইভেন দেখা যাচ্ছে ইভেন সংসারে অনেক কাজ করতে হয় গ্রামের মহিলাদেরকে। তো আমি বলবো যে ওনাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট কমপক্ষে 4টা ফিডারের বোতল কিনে ফেলবে, পারলে আরো বেশি কিনবে, এতে করে আরো ভালো। কারণ বাচ্চাকে তো আর 4বার খাওয়াবে না, তাহলে উনার ওই ঘাটে যেতে হবে কম সময়, হতে পারে দিনের বেলা দিনে 2বার বা 3বার গেলেই পরিষ্কার করলে হচ্ছে অ্যাট এ টাইম। কাজগুলো যদি আমরা গোছাই করি, মূলত আমরা কিন্তু অনেক আমাদের লাইফটাকে অনেক ইজিয়ার করে ফেলতে পারি। তাহলে ফিডারগুলোকে প্রপারলি যেভাবে ধোয়ার দরকার, আর বিশেষ করে কুসুম গরম পানি দিয়ে ফিডার ধুলে বেটার হয়। আর কাঁচের বোতলের ফিডার কিন্তু ভালো, প্লাস্টিকের বোতলে কিন্তু জীবাণু লেগে থাকে বেশি। এই জন্য প্লাস্টিকের বোতল থেকে আমি মনে করি বাচ্চাদের, যেসব মায়েরা বুকের দুধ দিতে পারছে না বাচ্চাদেরকে, আমি সাজেস্ট করব কাঁচের বোতলের ফিডারে যাতে বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ায়। তাহলে ফিডার থেকেও কিন্তু হতে পারে ডায়রিয়া, হতে পারে ফিডারের মধ্যে জীবাণু লেগে যেতে পারে। আবার যে পানি দিয়ে পরিষ্কার করতেছে সেই পানিটা পরিষ্কার কিনে সেটাও খেয়াল রাখতে হবে। সো এখন আসেন, 6 মাসের উপরে বাচ্চাকেও কি বুকের দুধ খাওয়াবে না? হ্যাঁ, 6 মাসের উপরে বাচ্চাকেও বুকের দুধ খাওয়াবে। ডায়রিয়া হলে কিন্তু দুধ বন্ধ করা যাবে না। অনেকে মনে করে যে ডায়রিয়া হলে মেবি দুধ খাওয়ালে, কেন দুধ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, সো এটা অ্যাসিড জাতীয় খাবার, দুধ খাওয়ালে মেবি ডায়রিয়াটা বেড়ে যেতে পারে না। এটা কিন্তু সম্পূর্ণ সঠিক না। দুধ হচ্ছে একটা পরিপূরক খাবার, আর 6 মাসের নিচের বাচ্চার খাবারই হচ্ছে দুধ। সো ওকে যদি দুধ বন্ধ করে দেন তাহলে তো হলো না। তাহলে প্রাথমিক অবস্থায় অবশ্যই ওরসালাইন মাস্ট থাকতেই হবে। আর ওরসালাইনের ক্ষেত্রে যেটা করে বাংলাদেশে, আমরা ওরসালাইনরা অপব্যবহার করি। সো আমি এটা আমার পেশেন্টদেরকে অল দ্য টাইম বলি যে 4টা কন্ডিশনে আমরা ওরসালাইন খাই বা আমরা ওরসালাইন খেতে বলি, সেটা একদম সম্পূর্ণ ভুল। কি যেমন দেখা যাচ্ছে যে রমজানের মাসে সারাদিন রোজা রেখে আমরা ইফতারের সময় ওরসালাইন খাই, এই জিনিসটা নোটিস করা যায়। এটা কিন্তু করা যাবে না, সারাদিন রোজা রেখে ওরসালাইন খাওয়া যাবে না। একটা কথা মনে রাখতে হবে যে ওরসালাইন একটা ওষুধ, এটা কিন্তু খাবারের জিনিস না। বাংলাদেশে কিন্তু আমরা খাবারের জিনিসের মতো করে ওরসালাইন খাচ্ছি, এটা কিন্তু কখনোই করা যাবে না। তাহলে সারাদিন রোজা রেখে ওরসালাইন খাওয়া যাবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে
অনেকে মনে করে যে লো ব্লাড প্রেশার হলেই এই অনেক গ্রাম্য ডাক্তাররা সাজেস্ট করে যে ওরসালাইন খান প্রাথমিক অবস্থায়। তবে গ্রাম্য ডাক্তারদের সাজেশন অনুসারে আমি মনে করি কোনো ওরসালাইন খাওয়া উচিত হবে না। কেন লো ব্লাড প্রেশার এবং কেন ইফ দেয়ার হ্যাজ এনি causative agents or any reasons for maybe there has cardiac disease, maybe there has a hormonal imbalance, maybe there has another reason, সেটা ফিগার আউট করতে হবে। দেন একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে, আদারওয়াইজ ওরসালাইন খাওয়া যাবে না। লো বিপিতে ওরসালাইন খাওয়া যাবে না। আরেকটা জিনিস কি করি, আমাদের দেশে এটা খুব বেশি দেখা যায় যে বাচ্চাদের ডায়রিয়া হলে মায়েরা ওরসালাইন খায়, ভাবে যে বুকের দুধের মাধ্যমে যদি ওরসালাইন পায়, সেটাও করা যাবে না। মায়েরা ওরসালাইন খাবে না, এতে করে মায়েদের ক্ষতি হবে, এটা করা যাবে না। আরেকটা হচ্ছে ওভার সয়েটিং হলে আমাদের বাংলাদেশে দেখা যায় ওরসালাইন খেতে দেখা যায়। তো ওভার সয়েটিং হলেও কিন্তু ওরসালাইন খাওয়াটা আমাদের উচিত হবে না, কেননা আমরা আমাদের যে পরিমাণ শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যায় ডিউরিং সোয়েটিং, সেটা কিন্তু আমরা কিন্তু আমাদের খাবারের তরকারিতে সেই সোডিয়াম ক্লোরাইড খাচ্ছি। সো ওভার সয়েটিং হলেও কিন্তু ওরসালাইন খাওয়া যাবে না। আর দুটা কন্ডিশনে মাস্ট ওরসালাইন খেতে হবে, সেটা হচ্ছে বমিটিং অ্যান্ড ডায়রিয়া। মানে পাতলা পায়খানা করলে অবশ্যই ওরসালাইন দিতে হবে, প্রত্যেকবার পাতলা পায়খানা করার পরে প্রত্যেকবার ওরসালাইন খাওয়াতে হবে, এবং বমি করার পরে ওরসালাইন খাওয়াতে হবে। কেননা পাতলা পায়খানা বমি দুটা মাধ্যমেই কিন্তু আমাদের শরীর থেকে ফ্লুইড বের হয়ে যায়, এবং এই দুটা কন্ডিশনে কিন্তু আমাদের কিন্তু ডিহাইড্রেশনের দিকে লিড করতে পারে। তাহলে ওরসালাইন যে একটা ওষুধ, এটা কিন্তু আপনারা আজকে থেকে এটা মনে রাখেন যে ওরসালাইন একটা ওষুধ, এটা কিন্তু একটা খাবারের জিনিস না। এটা আমার কথা না, অ্যাকচুয়ালি আইসিডিডিআরবি মহাখালীতে ওনারা এই কথাটাই বলে যে ওরসালাইন একটা ওষুধ, এটা খাবারের জিনিস না। ওরসালাইনকে আমরা কিন্তু অপব্যবহার করতেছি। ওরসালাইন কিন্তু আবিষ্কার হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে, আমরাই কিন্তু এটাকে অপব্যবহার করতেছি। আমাদের এই ওরসালাইনেই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন বাঁচাচ্ছে, এবং আইসিডিডিআরবিও লক্ষ লক্ষ মানুষকে ইয়ারলি কিন্তু চিকিৎসা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে প্রাথমিক অবস্থায় অবশ্যই ওরসালাইন দিতে হবে একটা বাচ্চাকে, এটা থাকবে আপনার প্রথম চিকিৎসা। এরপরে খাবারের ব্যাপারে 6 মাসের উপরে বাচ্চাদেরকে আপনারা যেটা করতে পারেন, যে খাবারগুলা তার পেট ধরতে সাহায্য করবে, বিশেষ করে পাকা কলাও খাওয়াতে পারেন, কাঁচা কলা দিয়ে খিচুড়ি তৈরি করে খাওয়াতে পারেন। তা আমি এভাবে বলি যে চাল, ডাল, কাঁচা কলা, লবণ, হলুদ, সয়াবিন তেল, 3টা মেন উপাদান। চাল, ডাল, কাঁচা কলা, এই 3টা হচ্ছে মেন উপাদান। আর হচ্ছে লবণ, হলুদ, সয়াবিন তেল। স্পাইসিস ব্যবহার করার দরকার নেই। আর যদি দেখা যায় যে 2-3 বছরের উপরে বাচ্চা হয়, যারা স্পাইসিসের সাথে অলরেডি পরিচিত, তাদেরকে অল্প পরিমাণে জিরা গুঁড়া দিতে পারেন, যাতে করে খাবারটা তার জন্য অ্যাকসেপ্টেবল হয়। সো এভাবে অবশ্যই কলার খিচুড়ি খাওয়ালে এটার উপকার অবশ্যই পাবেন, বিকজ কলাতে অনেক পটাশিয়ামও আছে। তাহলে কলা খাওয়াতে পারেন, আপেল চাটনি খাওয়াতে পারেন। আর 4-5 বছরের বাচ্চা হলে যদি আপেল খেতে পারে, আপেল খাবে, আপেলে আয়রনও আছে। তাহলে ডায়রিয়া হলে কিন্তু আমাদের কিন্তু আয়রনের স্বল্পতা হয়, পাতলা পায়খানার সাথে আমাদের শরীরের আয়রন অ্যাবজর্বেশন কমে যায়, আয়রনের স্বল্পতা হয়। তাহলে কলা খাওয়াতে পারেন। আনার সাজেস্ট করা যেতে পারে, আনার খেতে পারে। যেসব বাচ্চারা আনার খেতে পারবে, বড় বাচ্চারা ডিরেক্টলি আনার খাবে, আর যারা পারবে না তাদেরকে চাটনি করে দেওয়া যেতে পারে, বা ব্লেন্ডার করে জুস তৈরি করে দেওয়া যেতে পারে। এসব জিনিসগুলো খাবে। আর পাশাপাশি স্বাভাবিক সব খাবারই খাবে, কোনো খাবারই বন্ধ করা যাবে না। কোনো খাবারেই কিন্তু বলা হয় নাই যে এই খাবার খাবে না, এই খাবার খেলে ডায়রিয়া হবে না। আর একটা জিনিস হচ্ছে কি, কখন হসপিটালে ভর্তি করাতে হবে একটা পেশেন্টকে, কখন একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা পেশেন্টকে অবশ্যই হসপিটালে ভর্তি করাতে হবে। কখন? যখন দেখবেন যে আপনার বাচ্চা একদম দুর্বল, ওরসালাইন খেতে পারতেছে না, আনকনসাস হয়ে গেছে, তাহলে তখন মাস্ট আপনাকে অবশ্যই নিকটস্থ হাসপাতাল কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যাডমিটেড হতে হবে, মাস্ট। যখন দেখবেন যে সাম ডিহাইড্রেশন আছে, তখনও আপনার উচিত যে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা। সাম ডিহাইড্রেশন, আর যদি নো সাইন অফ ডিহাইড্রেশন থাকে, নো সাইন অফ ডিহাইড্রেশন, ডায়রিয়াটাকে 3টাকে ভাগে ভাগ করছে, নো সাইন অফ ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন অ্যান্ড সিভিয়ার ডিহাইড্রেশন। তাহলে নো সাইন অফ ডিহাইড্রেশন আপনি কিভাবে বুঝবেন? নো সাইন অফ ডিহাইড্রেশনের মানে পানি শূন্যতার যে লক্ষণগুলো যদি আপনি না দেখতে পান, তাহলে আপনি নিজেই বাড়িতে চেষ্টা করতে পারেন। পানি শূন্যতার লক্ষণগুলো যেমন আমরা চোখটা বাচ্চার কিন্তু নর্মাল আছে, চোখ ভিতর দিকে নেই, বাচ্চা স্টিল প্লেফুল, খেলাধুলা করতেছে, যেসব বাচ্চারা কথাবার্তা বলতে পারে কথাবার্তা বলতেছে, বাচ্চার খাবারের প্রতি আগ্রহ আছে, বমিটিং নাই, খাবার খেলেই বমি করছে না, ওরসালাইন অ্যাকসেপ্ট করতেছে, ওরসালাইন খাচ্ছে, এবং কোনো সাইন নাই, তার ভিতরে দুর্বলতা নাই, একটু সিকনেস আছে, সিক ফিলিং,
আর সাম ডিহাইড্রেশন কিভাবে বুঝবেন? সাম ডিহাইড্রেশন চোখ নিচে দিকে নেমে যাবে, ঠোঁট শুকিয়ে যাবে, থ্রাস্টি থাকবে, পানি খেতে চাইবে বেশি বেশি। মূলত ডায়রিয়া হলেও পানি খেতে চায়, নো সাইন অফ ডিহাইড্রেশনও পানি খেতে চাইবে। দেন হচ্ছে আপনার স্কিন প্যাটের মধ্যে পিঞ্চ করলে দেখবেন যে স্কিনটা ভাঁজ হয়ে গেছে, স্কিন পিঞ্চ করলে, এগুলো সাম ডিহাইড্রেশন। সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটাকে দুবদুবি বলে থাকি, মেডিকেলের ভাষায় অ্যান্টেরিয়র ফন্টানিলি বলে থাকে। অ্যান্টেরিয়র ফন্টানিলিটা এটা ডিপ্রেশন হয়ে যাবে। সো সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে ডিপ্রেশন হবে। সিভিয়ার ডিহাইড্রেশনে যেটা আমরা রেডিয়াল পালস খুঁজে পাই না, বাচ্চা আনকনসাস হয়ে যাবে, বাচ্চা শাঙ্কে নাইস তো থাকবেই, বাচ্চা ওরসালিন খাওয়ার মতো ক্যাপাসিটিও থাকবে না। আর ডায়রিয়ার সাথে যে জিনিসটা হয়, ডায়রিয়া হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ওভারঅল। যদি ডায়রিয়াকে আমরা চিকিৎসা না করি যথাসময়, বিশেষ করে সাম ডিহাইড্রেশন অ্যান্ড সিভিয়ার ডিহাইড্রেশন, এই দুটো কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয়। বিকজ সাম ডিহাইড্রেশন ইভেন রাতের মধ্যে কিন্তু সিভিয়ার ডিহাইড্রেশনের দিকে লিড করতে পারে। যদি বাচ্চার পাতলা পায়খানার ফ্রিকুয়েন্সিটা বেশি হয়, যদি ওর স্যালাইন খাওয়ায়ও তার দুর্বলতা কাটানো না যায়, তাহলে আমি মনে করব রাতের বেলা এসব কন্ডিশন হলো আপনাদের হসপিটালে এসে ভর্তি হওয়া উচিত। হসপিটালে থাকলে সেফট হলো কি, যে পরিমাণ পাতলা পায়খানা করলো সেই পরিমাণ প্যারেন্টালি স্যালাইনের মাধ্যমে আইভি ক্যানোলা করে স্যালাইন দেওয়া যাবে, রিহাইড্রেটেড করা যাবে। কেননা অনেক বাচ্চারা স্যালাইনও খায় না, স্যালাইন অ্যাকসেপ্ট করে না, আবার অনেক বাচ্চাকে স্যালাইন যে পরিমাণ খাওয়াচ্ছেন, স্যালাইন খাওয়ার পরও বমি করে দিচ্ছে, ওষুধও খাওয়ানো যাচ্ছে না। ওইসব বাচ্চার ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা সাম ডিহাইড্রেশন এবং সিভিয়ার ডিহাইড্রেশন দেখলে অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন, তাহলে আপনারা আউট অফ রিস্ক থাকবেন হসপিটালে যোগাযোগ করলে। বিকজ কোনো ক্ষেত্রে আমি বলি যে আগে ব্যবস্থা নেওয়া উচিত, কেননা দেরি করলেই দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দুর্ঘটনা রাতারাতিও করতে পারে, সিভিয়ার ডিহাইড্রেশন দিকে লিড করে হাইপোভোলেমিক শক হতে পারে ডায়রিয়া থেকে। সো অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন। আর ডায়রিয়া না হওয়ার জন্য কি করা যেতে পারে, কিভাবে কি সচেতনতা থাকলে আমাদের ডায়রিয়া হবে না, যেমন কি করতে হবে আমাদের। মূলত আমি মায়েদেরকে বলবো উইন্টার সিজনে যাতে করে মায়েরা যে জিনিসগুলো করবে, যে হ্যান্ড ওয়াশ করবে, প্রয়োজনে কুসুম গরম পানি দিয়ে হ্যান্ড ওয়াশ করবে, কিংবা লোশন ইউজ করবে মায়েরা। আর হচ্ছে মায়েরা কাজগুলোকে হাঁড়ি পাতিল যেহেতু ঘাটে গিয়ে ধুতে হয়, পুকুরে গিয়ে ধুতে হয় বা কলে গিয়ে ধুতে হয়, কাজগুলোকে গোছায় ফেলবে সকালে, দুপুরে, রাতে একসাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এবং প্রয়োজনে কি করবে, যেগুলো পরিষ্কার কাপ থাকে, থাকে, এগুলোকে বড় একটা ডেগের মধ্যে ঢেকে রেখে দিবে। কারণ মাছি কিন্তু টয়লেটে বসে বা পায়খানার উপরে বসেও কিন্তু আপনার গ্লাসের মধ্যে বসতে পারে, প্লেটের উপরে বসতে পারে। তাহলে ওইখানে যে সে বসলো, যে টয়লেট বা একটু পায়খানার উপরে, এখান থেকে সে জীবাণুগুলা, সে ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, যে কোনো এই একটা জীবাণু সে এনে সে আপনার এই গ্লাসের মধ্যে দিতে পারে। আরেকটা কথা আমি বলি নাই, ডায়রিয়া কিন্তু ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল কিংবা প্রোটোজোয়াল হতে পারে। তাহলে এই চারটা কারণে, এই চারটার দ্বারাই ইন্ডিউস ডায়রিয়া হতে পারে। তবে সিজনালি ইট ক্যান বি ডিফারেন্ট। এবং কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, ডায়রিয়া যখন ভালো হচ্ছে না, তখন আমরা স্টুল আরই দিয়ে থাকি, কিংবা স্টুল কালচারও করে থাকি। স্টুল আরই যখন এটা আমরা বিবেচনা, যখন দেখি যে কোনোভাবে একটা বাচ্চা ডায়রিয়া ভালো হচ্ছে না এবং পারসিস্টেন্ট ডায়রিয়ার দিকে লিড করতেছে, তখন আমরা স্টুল কালচার করে থাকি। পারসিস্টেন্ট ডায়রিয়া আমরা কখন বলবো, এখানে একটা বিষয় দাঁড়ালো। এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জন্য না। পারসিস্টেন্ট ডায়রিয়া আমরা ডাক্তাররা সবাই জানি। পারসিস্টেন্ট ডায়রিয়া হচ্ছে কন্টিনিউয়াসলি, মানে ধারাবাহিকভাবে একটানা 14 দিন। আর ডায়রিয়া আমরা কখন বলবো, আমাদের ডায়রিয়ার জন্য অ্যাটলিস্ট 3 times per day প্রত্যেক দিন আমাদের ডায়রিয়া থাকতে হবে, পাতলা পায়খানা হতে হবে, পাতলা পায়খানা, পানি জাতীয় পায়খানা হতে হবে। তাহলে আপনার 14 দিন যদি কন্টিনিউয়াসলি 14 দিন কিংবা এর ওভার যদি ডায়রিয়া হয়, তখন আমরা এটাকে পারসিস্টেন্ট ডায়রিয়া বলবো। এবং লং টাইম ডায়রিয়া হলে পারসিস্টেন্ট ডায়রিয়া ক্যান লিড টু ইভেন ক্রনিক ডায়রিয়া। বিশেষ করে আফটার 2-3 months উই ক্যান কল ইট ক্রনিক ডায়রিয়া। সো পারসিস্টেন্ট ডায়রিয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, পারসিস্টেন্ট ডায়রিয়াও কিন্তু একটা চিন্তার বিষয়। তখন ডায়েট চেঞ্জিং এর ব্যাপার স্যাপার আসবে, স্পেশাল টাইপ অফ ডায়েট দিতে হবে। হতে পারে কোনো ক্ষেত্রে 6 মাসের উপরে বাচ্চাদেরকে দুধটা তখন কমায় দেওয়া লাগতে পারে। হ্যাঁ, সেগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে, ডাক্তার যেভাবে বলবে, তখন একটা ডায়েটের একটা প্ল্যানিং থাকবে। তার জন্য আলাদা স্পেশাল টাইপ অফ খাবার দিতে হবে, যেখানে তার সব ভিটামিন থাকবে, বাচ্চার বৃদ্ধিতেও যাতে গ্রোথ রিটার্ডেশন না হয়, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল রিটার্ডেশন যাতে না হয়, সেদিক বিবেচনা করে ডাক্তারের পরামর্শ করবে যে তার জন্য একটা সুষম ডায়েট কিভাবে হবে, যেখানে সব ভিটামিন থাকবে এবং তার পেটটাও ঠিক থাকবে।
এই ডায়রিয়া কিন্তু আমাদের কিন্তু বাচ্চাদের কিন্তু গ্রোথ রিটার্ডেশন করে ফেলে, এবং ডায়রিয়ার কারণে কিন্তু বাচ্চাদের বৃদ্ধিতে অনেক সমস্যা হয় অনেক, এবং আপনারা তো জানেন ডায়রিয়ার কারণে মৃত্যুও হতে পারে অবশেষে। তাহলে একটা কথা বললাম যে সেই মায়েদের হাত ধোয়ার ব্যাপারটা বাচ্চাদেরকে খাওয়ানোর আগে, ইভেন দেখা যাচ্ছে বাচ্চাদের পায়খানা পরিষ্কার করার পরেও কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ, এখানে আমি আমার প্রেসক্রিপশনে, ডায়রিয়া প্রেসক্রিপশনে বিশেষ করে আমি কয়েকটা উপদেশ রাখছি। এটা প্রত্যেকটা ডায়রিয়া পেশেন্টকে আমি এটা দিয়ে থাকি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লাস্টে নিচে লেখা আছে আমার প্রেসক্রিপশনে কিছু উপদেশ। যে কথাগুলো বললাম আমি এখানে কলার কথা বলছি, পাউরুটি, আপেল চাটনির কথা বলছি। যারা টোস্ট বিস্কিট খেতে পারে, ভালো মানের টোস্ট বিস্কিট খেতে পারে, আনার দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে কিছু উপদেশ লেখা আছে, আমার এখানে 5টা উপদেশ আছে ডায়রিয়ার জন্য। তো প্রথম উপদেশ সেটা আমি আপনাদেরকে অলরেডি বলছি, এখন পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে বাচ্চাকে চাল, ডাল, কাঁচা কলা, লবণ, হলুদ এবং সয়াবিন তেল দিয়ে খিচুড়ি তৈরি করে খাওয়াবেন। এটা হচ্ছে 6 মাসের উপরে বাচ্চাকে। এখানে আমার আরেকটা কথা লেখা আছে যেটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি, যে ওটস স্যালাইন কিভাবে মিক্স করতে হবে। ইভেন আমি 500 ml এর একটা বোতলও দিয়ে দিয়েছি যাতে করে ভুল না করে ওটস স্যালাইন মিক্স করতে। কারণ ওটস স্যালাইনে যদি পানির পরিমাণটা বেশি হয় কিংবা কম হয় তাহলে দিস ক্যান লিড টু, ঘন হলে হাইপারনাইট্রিমিয়া, কম পাতলা হলে হাইপোনাইট্রিমিয়ার দিকে লিড করতে পারে, এবং দিস ক্যান লিড টু দ্য কনভালশন, দিস ক্যান লিড টু দ্য ডেথ, পেশেন্ট ডেথ। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। অবশ্যই একটা ওটস স্যালাইন আধা লিটার পানিতে গুলতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। অনেক ডাক্তার কিন্তু প্রেসক্রিপশনে লেখে না, জিনিসটা উল্লেখ করে না, জানি না ওনারা মুখে বলে দেয় কিনা। তবে আমি এটা লিখেও রাখছি এবং মুখেও বুঝায় বলে দিই আমার প্রত্যেকটা পেশেন্টকে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওটস স্যালাইন মিক্সচারের বিষয়টা। হ্যাঁ, এখানে আমার এই কথাটাই লেখা আছে, ORS, ওরাল রিহাইড্রেশন স্যালাইন, উপরে লেখা আছে ওরাল রিহাইড্রেশন স্যালাইন, এবং লেখা আছে এখানে যে আধা লিটার পরিষ্কার খাবারের পানির সাথে মিশিয়ে প্রত্যেকবার পাতলা পায়খানা অথবা বমি করার পরে, এখানে লেখা আছে অপশন আছে চা চামচ, হতে পারে কাপ, হতে পারে গ্লাস। আমি সেটা মাত্রা বুঝে আমি পেশেন্টদেরকে সাজেস্ট করি করে খাওয়াবেন প্রত্যেকবার পাতলা পায়খানা বা বমি করার পরে। যেটা আমি আপনাদেরকে বলছি যে এই দুটো কন্ডিশনে অনলি ওটস স্যালাইন খাওয়ানো যাবে, আদারওয়াইজ ওটস স্যালাইন খাওয়ানো যাবে না। আরো একটা কথা উল্লেখ করা আছে এখানে যে 6 মাসের নিচের বাচ্চাকে, একদম লাস্টে 6 মাসের নিচের বাচ্চাকে অবশ্যই দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঘন ঘন বুকের দুধ দেওয়ার কথা। এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে বলছি, 6 মাসের নিচে বাচ্চাদেরকে ঘন ঘন বুকের দুধ দিতে হবে। আর যে নিচের যে উপদেশ, 5টা উপদেশ আমি আপনাদেরকে একটা অলরেডি পড়ে শুনাইছি। সেটা হচ্ছে খিচুড়ি তৈরি করে চাল, ডাল, কাঁচা কলা, লবণ, হলুদ, সয়াবিন তেল দিয়ে খিচুড়ি তৈরি করে খাওয়াতে হবে। তাছাড়া বাচ্চাকে স্বাভাবিক খাবারের পাশাপাশি পাকা কলা, আপেল বা আপেলের চাটনি, ডালিম বা ডালিমের চাটনি, আপনারা তো বুঝে নেই, বড় বাচ্চা হলে ডালিম সরাসরি খেতে পারবে, বা ছোট বাচ্চা হলে ডালিমের চাটনি খাবে বা জুস খাবে। হ্যাঁ, চাটনি, পাউরুটি, টোস্ট এসব খাওয়ালে ভালো হবে। সো ইট মিনস স্বাভাবিক খাবার তো থাকবেই, পাশাপাশি এসব খাবার খাওয়ালে ভালো হবে, আমি সেটা মিন করছি। দেন দ্বিতীয় উপদেশ যেটা আমার এখানে লেখা আছে, বাচ্চাকে খাওয়ানোর আগে বা বাচ্চার পায়খানা পরিষ্কার করার পর সাবান দিয়ে ভালো করে দুহাত ধুয়ে ফেলবেন, এবং পাশাপাশি বাচ্চার পায়ুপথের চারপাশ ভালো করে ধুয়ে মুছে ফেলবেন। এটা আমার এখানকার দ্বিতীয় উপদেশ। তৃতীয় উপদেশ হচ্ছে প্রতি শুক্রবার আপনি এবং বাচ্চা সহ পরিবারের সবার দুহাতের নখ ছোট করে ফেলবেন। মানে এটা বিশেষ করে মায়েদেরকে আমি বলি যে আপনি নিজের নখও কাটবেন, এবং হতে পারে আপনার শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবাইকে বলবেন যে রিমাইন্ড করে দেবেন যে বাবা, এতে করে আন্তরিকতা বাড়বে ফ্যামিলিতে। আপনি বাবা আপনার নখগুলা কাটছেন কিনা, আজকে তো ফ্রাইডে, আজকে জুম্মার দিন, বা শাশুড়ি আম্মাকে বলবেন। দেন 4 নম্বর উপদেশ হচ্ছে বাচ্চার খেলনাগুলা পরিষ্কার স্থানে রাখবেন, এবং প্রয়োজনে মাঝে মাঝে খেলনাগুলোকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে বাচ্চাকে খেলতে দিবেন। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করি না। বিষয়টা হচ্ছে কি, আমরা যে বাচ্চাদেরকে খেলনাগুলা দিই এগুলোর মাধ্যমে কিন্তু ডায়রিয়া হতে পারে। কিভাবে? যেমন বাচ্চাকে আমি বল দিলাম, একটা বাচ্চা যখন 8-9 মাসের সময় বসতেছে, অনেক বাচ্চা হাঁটতেও পারে, ইভেন যাদের ডেভেলপমেন্ট ভালো, গ্রোথ ভালো, তারা কিন্তু অনেকে বাচ্চা হাঁটতেও পারে। অনেক বাচ্চা দেখা যায় যে 8-9 মাসে যখন বসে, তখন আমরা কি করি, একটা বল দিয়ে দিই, হামাগুড়ি দেয়। ওই সময়টাতে বল দিয়ে দিলে কি হয়, বলটা কি করে টপ টপ করে পড়ে উঠানে চলে যায়। অনেক সময় দেখা যায় বলটা আপনার টয়লেটের আশেপাশে যায়। তো হয় কি, আমরা যে টয়লেট থেকে যে জীবাণুগুলো নিয়ে আসি, বা বাইরে থেকে জুতা বা পায়ের মাধ্যমে যে জীবাণুগুলো নিয়ে আসি, ওই বলের মধ্যে লেগে যায়। তো বাচ্চাদের একটা সহজাত স্বভাব কি, কোনো কিছু পাইলেই মুখের মধ্যে দিয়ে দেয়। তো ও মুখের মধ্যে ওই বলটা নিয়ে চোষা শুরু করে, খাওয়া শুরু করে। তো তখন দেখা যায় সে ইনডাইরেক্টলি জীবাণুগুলো খায়, তখন এটা থেকেও ডায়রিয়া হতে পারে।
এই জন্য আমার এখানে লেখা আছে বাচ্চার খেলনাগুলোকে পরিষ্কার স্থানে রাখবেন। আমি অনেকে সাজেস্ট করি যে বড় বাচ্চা না হলে ছোট বাচ্চাদেরকে রাউন্ড টাইপ অফ বল দিবেন না, ঝুনঝুনি দিতে পারেন। ঝুনঝুনি দিলে কি হয়, ঝুনঝুনি সহজে পড়ে যায় না, আর যদি পড়েও যায় এগুলোকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন মাঝে মাঝে। এতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আপনার বাচ্চা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে এই জিনিসগুলো বিবেচনার একটা বিষয়, যে খেলনাগুলো দিবেন, খেলনাও একটা বিষয়। আরেকটা বিষয়, আপনার যে বাচ্চারা কিন্তু কাঁথাও খায়, তার আশেপাশে যেটা কাঁথা যেটাই পায় সেটাই খায়, তো আশেপাশে যে জিনিসগুলো আছে সেই সব জিনিসগুলোকে আপনারা চেষ্টা করবেন কাঁথাগুলোকে, বাচ্চাদের কাঁথাগুলোকে বিশেষ করে স্যাভলন পানি বা ডেটল দিয়ে পরিষ্কার করার, এবং হচ্ছে আশেপাশে যে জিনিসগুলো এগুলোকে ডেটল স্যাভলন দিয়ে পরিষ্কার করে রাখার। এগুলো ওভারঅল কিন্তু বাচ্চাদের ডায়রিয়া না, আমাদের এখন করোনা সিচুয়েশন থেকে আমাদের মুক্তি দিবে, আমাদের অন্যান্য ভাইরাস থেকেও, আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও আমাদেরকে বাঁচাবে। লাস্ট যে জিনিসটা, বাচ্চার আঙ্গুল চোষা বন্ধ করার জন্য প্রয়োজনে ক্লিপযুক্ত চুষনি ব্যবহার করবেন। এখন বাংলাদেশে কিন্তু এই যে চুষনির একটা কুসংস্কার হয়ে গেছে, সেটা হচ্ছে কি চুষলে নাকি বাচ্চাদের হার্টের সমস্যা হয়, হার্টের ছিদ্র হয়ে যায়। এটা আমি এমন কোথাও আমার বইতে কোথাও পাইনি যে চুষলে হার্টের ছিদ্র হয়। তবে হ্যাঁ, চুষনির সাইড ইফেক্টের কারণে হলেও হতে পারে। তবে হার্টের ছিদ্র হয় না। হার্টের ছিদ্র যদি কনজেনিটাল হার্ট ডিফেক্ট থাকে সেটার কারণে হার্ট ডিফেক্ট হতে পারে, এটা একটা কুসংস্কার উঠে গেছে। কিন্তু হার্টের ডিজিজ হতে পারে চুষনির সাইড ইফেক্টের কারণে আমার দৃষ্টিকোণ থেকে, কিন্তু হার্টের সমস্যা হবে, হার্টের ছিদ্র হবে না। তাহলে আসেন কিভাবে চুষনির উপকারিতা, কিন্তু আমি সবসময় বলি, রাউন্ডে গেলেও বলি, চুষনি কিন্তু কিছু উপকারিতা আছে, অপকারিতা আছে। উপকারিতা হচ্ছে প্রথমত হচ্ছে ডায়রিয়া থেকে সেভ করবে। চুষনি যখন মুখে থাকবে তাহলে একটা বাচ্চা আঙ্গুল চোষার অভ্যাস থাকবে না। আমি বাইরের যত দেশে ভ্রমণ করছি, আমি সব দেশে দেখছি বাচ্চাদের যখন ট্রলি করে মায়েরা বাবারা ঘুরে, তখন মুখের মধ্যে চুষনি থাকে, চুষনি দিয়ে রাখে। তো চুষনি চোষার কারণে বাচ্চাগুলো আঙ্গুল চোষার অভ্যাস হয় না। কিন্তু আমি বলছি ক্লিপযুক্ত চুষনি, বাইরের দেশে প্রত্যেকটা চুষনিতে ক্লিপ থাকে, তাহলে চুষনিটা এখানে লাগানো থাকে, তাহলে পড়ে গেলেও কিন্তু ঝুলে থাকে, কিন্তু নিচে পড়ে যায় না। আর বাংলাদেশে আমি কোনো চুষনি পাই নাই যে ক্লিপযুক্ত চুষনি। হতে পারে আপনারা বাংলাদেশে কিনে এটাতে সুতা দিয়ে বেঁধে সিপটিপিন দিয়ে এখানে বেঁধে রাখতে পারেন, বাচ্চাদের যে গেঞ্জির সাথে বেঁধে রাখতে পারেন, তাহলে যাতে পড়ে না যায়। পড়ে গেলেই সাইড ইফেক্ট হবে, পড়ে গেলেই সেই চুষনিটা আপনি সাথে সাথে আবার তার মুখে দিবেন, তাহলে নিচে পড়ার কারণে চুষনিতে লেগে যাবে জীবাণু, আর জীবাণুগুলো শেখাবে, তাহলে সেটা থেকেও ডায়রিয়া হতে পারে। এবং নট অনলি দিস, বাচ্চাদের এই চুষনি থেকে কিন্তু ইভেন ওরাল হাইজিন মেনটেন না হলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ওরাল থ্রাশ হতে পারে, এবং বাচ্চাদের যদি লং টাইম যদি ওরাল ইনফেকশন হয় সেটা থেকে কার্ডিয়াক ডিজিজও হতে পারে। এখন আসেন এই চুষনির আরো উপকারিতার কথা বলি। চুষনি চোষার কারণে কিন্তু বাচ্চাদের আমাদের যে মুখের যে কিছু মাংস আছে, এই মাংসগুলা কিন্তু মোটামুটি স্ট্রঙ্গার হয়। আপনারা যারা জানেন, যারা জিম করে, যারা ব্যায়াম করে, বিশেষ করে ইন্ডিয়ান নায়ক ঋতিক রোশনের দিকে তাকালে দেখা যায় যে তার এই যে মুখের মাংসগুলা, ইভেন যে নিকের যে মাসেলসগুলা অনেক স্ট্রং, বিকজ দে ডু জিম এভরিডে। সো এগুলা স্ট্রং হয়। আমাদের কিন্তু মুখের মাসেলসগুলো যত স্ট্রঙ্গার হয়, আমাদের কিন্তু এক্সপ্রেশনটাও, আমরা কিন্তু মুখের এক্সপ্রেশনটাও কিন্তু আমরা ভালো করতে পারি, ভালো দিতে পারি, এবং আমাদের কথা বলার স্টাইলটাও ভালো হয়। আর মুখের মাসেলস যদি আমাদের ফ্যাটি হয়, তাহলে আমরা কথাটাও স্পষ্ট করে অনেক সময় বলতে পারি না, এবং আমাদের কিন্তু অনেক জিনিস, আমাদের প্রেজেন্টেশনটাও কিন্তু ভালো হয় না। সো বাচ্চাদের ক্ষেত্রে কি হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, মুখের মাসেলস যত সফট হবে, বাচ্চারা মুখের মাসেলসগুলো যত দুর্বল হবে, বাচ্চাদের ড্রলিং হবে, লালা পড়বে, যেটাকে লোল পড়া বলে। তখন এই লালা থেকে কি হয়, লালাতে লোলদানি ইউজ না করলে কি হয়, বুকে ঠান্ডা লেগে যায় বাচ্চাদের। তাহলে কোথায় থেকে কোথায় চুষনি ইউজ করলে কিভাবে আপনারা উপকৃত হতে পারেন, সেই জন্য আমি সাজেস্ট করব চুষনি ইউজ করবেন, ক্লিপযুক্ত চুষনি ইউজ করবেন। সো বন্ধুরা, আজকে তো ডায়রিয়া নিয়ে অনেক আলোচনা করলাম। সো মায়েরা এই ব্যাপারে সচেতন থাকতে পারেন। আরেকদিন আমি আরো অন্যান্য বিষয় নিয়ে, ডায়রিয়ার আরো ডিটেলস আলোচনা করব এই বিষয়টা নিয়ে। সো আপনাদের যদি আমি যদি উপকার করে থাকি এই ভিডিওটার মাধ্যমে, এটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে এটা আমার প্রথম ভিডিও, ডায়রিয়া সম্পর্কে একটা প্রথম ভিডিও। আমি ইনশাল্লাহ ইন ফিউচার আরও ভিডিও তৈরি করব, স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও তৈরি করব। সো আপনারা যদি আমাকে যদি অনুপ্রাণিত করেন, বিশেষ করে আমি অ্যাকচুয়ালি নতুন করে চ্যানেল দিয়েছি, তো যদি ওইভাবে লাইক বা শেয়ার করে যদি অনুপ্রাণিত করেন, ইনশাল্লাহ ইন ফিউচার আমি আরও অনেক সচেতনতামূলক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।
আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আশা করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা অল্প পরিমাণ হলেও আপনাদের হেল্প করবে, এবং ভুল থাকলে ভুল, বিশেষ করে আমার ভুলটা ধরতে পারবে হচ্ছে ডাক্তাররা। সো আমি যতটুকু বলছি, আমি কিন্তু ডায়রিয়ার উপরেও আইসিডিডিআরবিতে ট্রেনিং করা এবং আইসিডিডিআরবি রিলেটেড কথাগুলোই বলছি আমি। আশা করি এই কথাগুলোর মধ্যে একদম 99% আমি বলতে পারবো যে আমার কথাতে কোনো ভুল নেই। সো আর হচ্ছে আমাকে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই লাইক, আর কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।